লোকসভা সদস্য সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, মহিলা আসন 41। আপনার সময় 22 মিনিট। আর করেন না শেখ শেখ, দেশটার দিক চাইয়া দেখেন। সত্য পথের তীর্থপথিক, ভয় নাই নাই ভয়, মুক্তি যাদের লক্ষ্য তাদের নাই নাই পরাজয়। মাননীয় স্পিকার, বক্তব্য রাখতে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে জিয়াউর রহমান সম্পর্কে একজন এই পার্লামেন্টের একজন পার্লামেন্টারিয়ান এবং দায়িত্বশীল মন্ত্রী এক বক্তব্য রেখেছে। আমি তার উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই। জিয়াউর রহমান হচ্ছে পশ্চিম দিগন্তের লাল সূর্য, জ্যোৎস্না রাতের চাঁদ। আর যারা তার বিরোধিতা করছেন তারা হচ্ছেন অন্ধকার ঝোপঝাড়ের ঝিঝি পোকা, কিংভূত কিমাকার, কুৎসিত কদাচিৎ পেঁচা। সশস্ত্র বিপ্লবের হোতা, সুযোগ সন্ধানী ধান্দাবাজ, যারা তৎকালীন সময়ে শেখ মুজিবুর রহমান সম্পর্কে অনেক খারাপ খারাপ কথা বলেছিলেন, চামড়া দিয়ে ডুগডুগি বাজানোর বক্তব্য দিয়েছেন অনেক সারা বাংলাদেশে সশস্ত্র বিপ্লবের নাম করে। জামাল কামালকে সেদিন আপনারা ব্যাংক ডাকাত বলেছিলেন, আর বাকশাল নকশালের স্বৈরাচারে 72-75-এ সাধারণ মানুষ হয়ে গেছিল দিশেহারা। আজকে তারা জীবনে কখনো একটিবারও নির্বাচিত হতে পারেননি। যতবার ভোট করেছেন 200-র অতিরিক্ত একটি ভোটও কিন্তু তারা পাননি। আজকে মেম্বারটি পর্যন্ত হতে পারেননি। ষড়যন্ত্রের ভোটে জিতে আজকে ধরাকে সারাগান করছেন না, কারণ উনি হচ্ছেন ছাগলের 15 নম্বর বাচ্চা। মাননীয় স্পিকার, আজকে জিয়াউর রহমানকে নিয়ে উনি সমালোচনা করছেন। 12 বছর দণ্ডপ্রাপ্ত আসামি রাষ্ট্রপতি জিয়া তাকে দণ্ড মওকুফ করে জেলখানা থেকে বের করে স্বাধীন মুক্ত আকাশে বাতাস খাওয়ার চেষ্টা করেছিলেন। আদার ব্যাপারীর হয়ে জাহাজের খোঁজ রাখছেন উনি। জীবনে কোনো ভালো কাজটি করেননি। উনি কি করেছেন? সমর সেন তৎকালীন সময়ে ভারতীয় দূতাবাসের রাষ্ট্রদূত ছিলেন, অপহরণ করে নিয়ে গেছেন। আর কর্নেল তাহের সহ 4 ভাইয়ের ভিতরে এক ভাই সেদিন গুলিও খেয়েছিলেন। জিয়াউর রহমানের প্রতি তাদের এত বিষোদাগার কেন? বিষোদাগার হচ্ছে জিয়াউর রহমানের কাছে তারা দাবি করেছিল সিপাহী সিপাহী ভাই ভাই অফিসারদের মাথা চাই। তারা র্যাঙ্কবিহীন বাংলাদেশের সামরিক বাহিনীকে পরিণত করতে চেয়েছিল এবং যেভাবে খুনের নেশায় মত্ত হয়ে গিয়েছিল শত শত সামরিক কর্মকর্তাকে সেদিন ওই বিপ্লবী সৈনিক সংস্থার নাম দিয়ে, এই সংস্থার প্রধান ছিলেন তৎকালীন সময়ে কর্নেল তাহের, উপপ্রধান ছিলেন তার ভাই ডাক্তার আনার, আর ছিলেন এই তথাকথিত মন্ত্রী। তারা যেভাবে দিনের পর দিন সামরিক বাহিনীকে পর্যুদস্ত করেছিল। গতকালকে সংরক্ষিত মহিলা আসনের একজন এমপিও বলেছেন যে 1014 জনকে নাকি জিয়াউর রহমান হত্যা করেছে। একটি নামও আল্লাহ রাসূলের নাম নিয়ে আপনারা কিন্তু বলতে পারেননি। আমি আজকে স্পষ্ট করে বলতে চাই, এই সিপাহী সিপাহী ভাই ভাই অফিসারের মাথা চাই, এই স্লোগান দিয়ে সেদিন গ্রুপ ক্যাপ্টেন আনসার আহমেদ চৌধুরীকে কারা হত্যা করেছিল? মাননীয় স্পিকার, আমি জানতে চাচ্ছি ঢাকার বেস কমান্ডারকে তৎকালীন সময়ে কে হত্যা করেছিল? বিমান বাহিনীর উইং কমান্ডার, তাকে কে হত্যা করেছিল? শেখকে। ফ্লাইং লেফটেন্যান্ট শওকত, তাকে কে হত্যা করেছে? গ্রুপ ক্যাপ্টেন রাস মাসুদের হত্যাকারী কারা? এই হত্যার যদি সুষ্ঠু বিচার করতে হয়, অবিলম্বে ওই কর্নেল তাহেরকে কবর থেকে তুলে মরণোত্তর বিচার করে আরেকবার ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। মাননীয় স্পিকার, ট্রেজারি বেঞ্চে বসে আছেন একজন ব্যক্তি, প্রেসিডিয়াম সদস্য আওয়ামী লীগ, তার একজন স্ত্রীর বড় ভাইকে হত্যা করেছে, সেটিও উনি সাক্ষী আছেন। মাননীয় স্পিকার, আজকে দেখা যাচ্ছে আমাদের সংরক্ষিত আসনের এমপি রেহানা আক্তার রানু সেদিন বক্তব্য রেখেছিল। বক্তব্যে সেদিন বলা হয়েছে যে সে সেদিন বলেছিল তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে যে সুদূর বুদুর কইরা তত্ত্বাবধায়ক ন দিতেন, সেইটা নিয়ে তারপরেই দেখা গেছে দায়িত্বশীল একজন ব্যক্তি অশোভন ভাষায় বক্তব্য দিয়েছিলেন, আমাদেরকে বলেছেন আমরা নাকি নিষিদ্ধ পল্লীর ভাষায় কথা বলি। জানি না মাননীয় স্পিকার, নিষিদ্ধ পল্লীর ভাষা কি আর নিষিদ্ধ পল্লীর ক্রাইটেরিয়া কি? যারা নিষিদ্ধ পল্লীতে ঘন ঘন যান, খবর টবর রাখেন, যার মনে যা ফাল দিয়ে ওঠে তা। মাননীয় স্পিকার, আজকে আপনার এই বক্তব্যে লজ্জা পেয়েছে কলকাতার ভাষাবিদ পবিত্র সরকার, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের বাংলার অধ্যাপক নির্মল দাস। উনি তাই লিখেছেন আনন্দ পত্রিকায় গতকাল যে চুদুর বুদুরটা কোনো খারাপ শব্দ নয়। আর আপনারা সবকিছুতে এত খারাপ ভাবেন কেন? তাই মাননীয় স্পিকার বলতে চাই, অবিলম্বে দৌলদিয়া ঘাটে এবং নারায়ণগঞ্জে একটা ট্রেনিং ইনস্টিটিউট করা দরকার। কারণ উদারা যেহেতু অল্প বিদ্যা, কিছু কিছু বেশি বিদ্যা অর্জন করতে হবে। মাননীয় স্পিকার, তাদের জন্য, তাদের বক্তব্যের জন্য। মাননীয় স্পিকার,
গতকালকে বক্তব্য রেখেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং জিয়া রহমান সম্পর্কে সংরক্ষিত আসনের একজন ব্যক্তি অনেক অশোভন কথা বলেছে। আমি তাকে বেশি কিছু বলতে চাই না, তবে দুই একটি কথা না বললেও তো নয়। উনি হচ্ছেন সেই রাজনীতিবিদ, ওয়ান টাইম ইউজ টিস্যু পেপার, আর কি হচ্ছে নেক্সট টাইম ফিউজ বৈদ্যুতিক বাল্ব। মাননীয় স্পিকার, সাংস্কৃতিক মঞ্চ বানিয়ে বিকৃতভাবে সেদিন বেগম খালেদা জিয়া গোলাম আজম বানিয়েছিলেন, আর বদলা দিয়ে গোলাম আজমের লেজ ছেড়ে পানি ঢালছিলেন। পানি পরিষ্কার করার নাটক মঞ্চস্থ করে আপনার ভাগ্যে জুটেছে সংরক্ষিত আসনের মহিলা এমপি। অতএব রাজনীতিবিদদের নিয়ে কথা বলার কোনো যৌক্তিক অধিকার আপনার আছে বলে আমি মনে করি না। মাননীয় স্পিকার, ছাত্রী ভালো ছিলেন, অভিনয় ভালো করেন, সেটা জানতাম, কিন্তু মিথ্যা কথাও যে চমক চাতুরতার মাধ্যমে বলেন সেটি দেখলাম নতুন ভাবে। আপনি বলেছেন বিএনপির সময় নাকি প্রবৃত্তি যে তথ্য দিয়েছেন 5.7 সামথিং আপনি বলেছেন, এটা ডাহা মিথ্যা কথা। সেদিন 133 দিন হরতাল করার পর বিএনপির লাস্ট পর্যন্ত প্রবৃদ্ধির হার ছিল 6.7%। মাননীয় স্পিকার, আবার আমাদের দিকে অঙ্গুলি নির্দেশ করে উনি বলেছেন যে আমরা মহিলা এমপিরা নাকি খুবই ফ্রাস্ট্রেটেড, আমরা হতাশ নই, আমরা বহু আনন্দিত। কিন্তু আপনি হাইব্রিড, আপনাকে ছেড়ে অন্য হাইব্রিড মেয়েরা আগিয়ে গেছে, এতে কিন্তু আপনি ভীষণ হতাশ হয়েছেন। যার কারণে গত যোগাযোগ মন্ত্রী দুর্নীতি নিয়ে শহীদ মিনারে অনশন করে সেদিন আন্না হাজারি হওয়ার চেষ্টা করেছেন, নেত্রীর কাছে খেয়েছেন শাটারিং, শাটারিং খেয়ে সেদিন আপনি অনশন করেননি। অতএব এই সমস্ত কথা নিয়ে বড় বড় কথা বলা অনেক অনুচিত। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে উনি বলেছেন যে প্রমোশন দিয়েছে শেখ মুজিবুর রহমানের, জিয়া রহমান বেঈমানি করেছে, নিমখরাবি করেছে। আজকে স্পষ্ট করে কথা বলতে চাই, সেদিন শেখ মুজিবুর রহমানের সাথে বেঈমানি নিমখরাবি কারা করেছে? জেনারেল শফিউল্লাহ করেছে। নিমখরাবি কারা করেছে? খন্দকার মোস্তাক করেছে। নিমখরাবি কারা করেছে? মাননীয় স্পিকার, তারা যেদিন রক্ষী বাহিনীর প্রধান ছিলেন, উপদেষ্টা ছিলেন, ছাত্রলীগ যুবলীগ ব্যাংক ডাকাতি করেছেন, কম্বল চুরি খেয়েছেন, শেখ মুজিবের নুন খেয়েছেন, খেয়ে কিন্তু সেদিন তারা বিরোধিতা করেছে। জিয়াউর রহমান শ্রদ্ধাশীল, শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার কারণেই বিলুপ্ত ঘোষিত আওয়ামী লীগকে নবজীবন দান করেছে। আপনাদের নেত্রী শেখ হাসিনা ওয়াজেদ যখন ভারত থেকে বাংলাদেশে আসতে চেয়েছে তখন তাকে আসার অনুমতি দিয়েছে এবং তার বাবার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি 162 পৃষ্ঠার সিজাল্লির সহ তাকে হস্তান্তর করেছে। সেদিন উনি দুটো জিনিসের দায়িত্ব নেননি, সেটি হচ্ছে দুটো অবৈধ অস্ত্র। মাননীয় স্পিকার, তারেক রহমানের নাম ধরে যেহেতু কথা বলা হয়েছে, এতদিন আমরা সজীব ওয়াজেদ জয়, শেখ মুজিবুরের নাম নিয়ে কোনো বক্তব্য দেইনি। অবশ্যই আমি এখন সজীব ওয়াজেদ জয় সম্পর্কে দু একটি কথা বলতে চাই। মাননীয় স্পিকার, আপনারা দেখেছেন তারেক রহমান সম্পর্কে বলেছে যে মানি লন্ডারিং সম্পর্কে ওই এমপি কিছুই জানতেন না। তারেক রহমানের কাছ থেকে উনি শিক্ষাদান করেছেন, সেটি হচ্ছে মানি লন্ডারিং। আজকে স্পষ্ট করে এই মহান জাতীয় সংসদে বলতে চাই, তারেক রহমানের বিদেশে বাবার বাড়িও নাই, আর কোন খ্রিস্টান ইহুদি সাদা চামড়ার মেয়ে বিয়ে করে শ্বশুর বাড়িও নাই, মামা খালুর দেশও নাই। মাননীয় স্পিকার, অতএব মানি লন্ডারিং এর মাধ্যমে বিদেশে টাকা পাঠানোর কোন প্রকার প্রয়োজনীয়তা তারেক রহমানের নাই। তারেক রহমানের যা আছে বাংলাদেশে আছে, যা আছে ইনকাম ট্যাক্সের ফাইলে তোলা আছে। মাননীয় স্পিকার, তারপরে আপনারা বলেছেন যে তারেক রহমান বিদেশে গেছে। তারেক রহমান বিদেশে স্ত্রী কন্যা নিয়ে একটি ভাড়া বাসায় দিনানিপাত করছে। আর আমি আপনাকে বলতে চাই, বিদেশে সজীব ওয়াজেদ জয় আর পুতুল যে থাকছে, তাদের বাড়ি ঘরের উৎস কি, টাকা কোথায় পাচ্ছে, আমেরিকার ইনকাম ট্যাক্স ফাইলে তোলা আছে কিনা, সেগুলো কিন্তু বাংলাদেশের মানুষ জানতে চায়। 12 মে 2006 সালে ভার্জিনিয়ার ফালচার শহরে 3817 বেলমন্টের কোর্টে $10 লক্ষ তৎকালীন সময়ে একটি বাড়ি ক্রয় করেছে সজীব ওয়াজেদ জয়। মাননীয় স্পিকার, ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়া শহরে 4823 স্ট্রিটে $10 লক্ষ মার্কিন ব্যয় করে আরেকটি বাড়ি ক্রয় করেছে। 1 নভেম্বর 2005 সালে 456 ফ্লোরিডায় $5 লক্ষ মার্কিন ব্যয় করে 3 নম্বর বাড়িটি ক্রয় করেছে। মাননীয় স্পিকার, 16 অক্টোবর 2004 সালে 845 ফ্লোরিডায় সেদিন $5.5 লক্ষ মার্কিন ব্যয় করে 5 নম্বর বাড়িটি কিনেছে। তারপরে দেখা যাচ্ছে
ফ্লোরিডাতেও 5 লক্ষ টাকা ব্যয় করে আর 6 নম্বর বাড়িটি কিনেছেন। এছাড়া ফ্লোরিডা অঙ্গরাজ্যে আরো 3টি বাড়ি আছে। এটা হচ্ছে 2006 সালের হিসাব। 7 থেকে 13 পর্যন্ত কি করেছেন করেননি সেটাও ইনশাআল্লাহ পত্র পত্রিকায় তথ্য উপাত্তের ভিত্তিতে পরবর্তীতে মহান জাতীয় সংসদে উপস্থাপন করা হবে। আজকে তারেক রহমানকে নিয়ে কথা বলেন, সত্য সুন্দর স্বাধীন জীবন লক্ষ্য শুধু যাদের দেশের তরে প্রাণ দিতে আজ ডাক পড়েছে তাদের। চিকিৎসারত প্রবাসে তারেকের আকুতি আজকে প্রতিটি ক্ষণে ক্ষণে উপলব্ধি করে একবার যেতে দেনা আমার ছোট্ট সোনার গা, যার কণ্ঠে প্রতিনিয়ত প্রতিধ্বনিত হয় আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, যার হৃদয়ে জপ হয় প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। মাননীয় স্পিকার, সংরক্ষিত আসনের এমপি আবার বলেছেন যে 50 লক্ষ টাকার 50 লক্ষ ডলারের একটি গার্মেন্টসের ওয়ালমার্ট চলে গেছে ভারতে, দায়ী করেছেন বিএনপির হরতালকে। অনেক বই পড়েছেন আপনি, অনেক পত্রিকা পড়েছেন। বেগম খালেদা জিয়ার সময় গম চুরি হলো, মানি লন্ডারিং হলো, কি কি হলো, 1 বছরের পত্রিকাটি ঘেটেও তো দেখেননি। আমেরিকান রাষ্ট্রদূত বক্তৃতা দিয়েছে আমিনুল হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমেরিকা ক্ষুব্ধ, কারণ আমিনুলের মতো শ্রমিকরা মাথার ঘাম পায়ে ফেলে গার্মেন্টসের পণ্য উৎপাদন করে, সেই পণ্য বাংলাদেশ বৈদেশিক মুদ্রা অর্জন করে। আমিনুলের হত্যার বিচার না হওয়া পর্যন্ত 1 বছর যাবত আমেরিকান রাষ্ট্রদূতকে সেমিনার পত্র পত্রিকার মাধ্যমে বিবৃতি দিয়ে আসতে দেখেছি। আজকে আপনারা শ্রমিক সংগঠনের শ্রমিকদেরকে সংগঠন করার কোন প্রকার দায়িত্ব দেবেন না। গাজীপুরের গরিব নেওয়াজে দেখা গেছে 2010 সালের 15 ফেব্রুয়ারি আগুনে পুড়ে 21 জন শ্রমিক সেদিন হত্যা হয়েছিল। 2010 সালের 24 ডিসেম্বর হামিম গ্রুপের অগ্নিকাণ্ডে 30 জন শ্রমিকের সেদিন মৃত্যু ঘটেছিল। তাজরিনের গার্মেন্টসে 130 জন মারা গেছে। আর আপনারা কি বলেছেন? এর ভিতরে যুদ্ধ অপরাধী বিচারের বানচালের ষড়যন্ত্র আর বিএনপির ষড়যন্ত্র আপনারা খুঁজে পান। আজকে স্পষ্ট করে বলতে চাই, মাননীয় স্পিকার, বাংলাদেশ আইএলওর একটি স্বাক্ষরভুক্ত রাষ্ট্র, যেখানে শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ করতে পারে না। এতে এই আন্তর্জাতিক সংস্থাটি পর্যন্ত ক্ষুব্ধ। মানসিক রোগ হলে বিকারগ্রস্ত কথাবার্তা বলবেই। এদের রোগের নাম হচ্ছে বিএনপি আতঙ্ক রোগ আর যুদ্ধ অপরাধী বিচার আতঙ্ক রোগ। অবিলম্বে এই সমস্ত বক্তব্য যারা দেয় আন্তর্জাতিক রোগ বিশেষজ্ঞের কাছে মানসিক চিকিৎসার জন্য পাঠানো উচিত বলে মনে করছি। মাননীয় স্পিকার, আজকে দেখা যাচ্ছে ওই যে রবীন্দ্রনাথের ভাষায় বলতে গেলে বলতে হয়, যা কিছু হারায় গিন্নি বলে কেষ্টা বেটাই চোর। কথাই বলে পেঁচা রাষ্ট্র করে বেড়ায়, পেলে কোন ছুতা, জানো না সূর্যের সাথে আমার শত্রুতা, সূর্যের সাথে শত্রুতা করে কোনো যে লাভ হয় না, এটি হচ্ছে বাস্তব সত্য কথা। আজকে ব্যাংকের আমাদের ব্যাপারে অনেক বড় বড় কথা বলেছেন, দুর্নীতি করেছি, এটা করেছি, সেটা করেছি। আজকে সরকারি বেসরকারি ব্যাংকগুলোর দিকে যদি তাকাই, 72-75 ব্যাংক ডাকাতদের কবলে পড়ে আজকে বাংলাদেশের প্রত্যেকটি ব্যাংক জামানত শূন্য ব্যাংকে রূপান্তরিত হয়েছে। মাননীয় স্পিকার, ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান ক্ষমতাসীন কর্তা ব্যক্তির চাচা পরিচয় দানকারী শিকদার মেডিকেল কলেজের মালিক শরীয়তপুরের জয়নুল শিকদার 4.5 কোটি টাকা জামানত ছাড়াই এমপি মন্ত্রীদের প্রভাবে ব্যাংক থেকে উত্তোলন করে নিয়েছে। মেরিন ভেজিটেবল নূরজাহান ভেজিটেবলকে জামানত ছাড়াই 1000 কোটি টাকা ঋণ প্রদান করেছে। মাননীয় স্পিকার, বুড়িগঙ্গার দখলকৃত কিছু জমি সরকারি দলের এমপি তার মায়ের নামে ময়সা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের নামে মাত্র মর্টগেজ দিয়ে 1000 কোটি টাকা ন্যাশনাল ব্যাংক থেকে উত্তোলন করে দিয়েছে। আজ পর্যন্ত কোনো ব্যাংকের সাথে টাকা একটিও পরিশোধ করেনি। মাননীয় স্পিকার, দুর্নীতির দরবেশ সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের জিএমজি এয়ারলাইন্স এবং দেখা গেছে ইন্ডিপেন্ডেন্ট টিভি চ্যানেলের বিপরীতে 500 কোটি টাকা ঋণ নিয়েছে, একটি টাকাও কিন্তু পরিশোধ করেনি। আওয়ামী লীগের বর্তমান এমপি হামিদ রিয়েল এস্টেটের মালিক, তার কাছ থেকে ব্যাংকের পাওনা হয়েছে 170 কোটি টাকা, একটি টাকাও শোধ করেনি। মাননীয় স্পিকার, সরকারের শীর্ষ নেতৃত্বের পৃষ্ঠপোষক শরিক দলের অর্থ সরবরাহ
সহকারী চিটাগাংয়ের সালাম গ্রুপ বিনা জামানতে 7টি প্রতিষ্ঠানে 1800 কোটি টাকা ঋণ নিয়েছে মাননীয় স্পিকার। চট্টগ্রামের ইমামবাটনের মোহাম্মদ আলী এবং ইলিয়াস ব্রাদার্স বিপুল পরিমাণ এই জয়নুল শিকদারকে ঘুষ প্রদান করে দেখা গেছে 350 কোটি টাকার ঋণ মওকুফ করেছে। আমি বাকশালীদের হরিলুটে বাংলাদেশের ব্যাংকিং খাত আজকে পথে বসে দাঁড়িয়ে গেছে। মাননীয় স্পিকার, আপনারা ডেস্টিনি নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। বিসমিল্লাহ গ্রুপের যে 1200 কোটি টাকা সেটাও দেখা গেছে প্রিমিয়াম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ডাক্তার ইকবাল সুন্দর করে তুলে নিজেটি টাকা লাপাট করে পকেটে ঢুকিয়েছে, আর খাজা সুলাইমানকে নিরাপদে বিদেশে স্ত্রী সহ যাওয়ার সুবন্দোবস্ত করে দিয়েছে। আজকে মাননীয় স্পিকার 72 সমস্ত বেসরকারি সরকারি ব্যাংকের হিসাব মোতাবেক 16,000 কোটি টাকা বিভিন্ন ভাবে তারা উত্তোলন করে ব্যাংকগুলোকে আজকে দেউলিয়া করে দিয়েছে। আর বাংলাদেশ ব্যাংকের গভর্নর নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। সাংবাদিক যখন বলে কি ব্যাপার ভাই, এগুলোর খবর কি, উনি বলেন আমার বলার কিছু ছিল না, চেয়ে দেখলাম 72-এর ব্যাংক ডাকাতেরা ডিজিটাল কায়দায় ব্যাংক থেকে জামানত তুলে ডাকাতি করে পালিয়ে চলে গেছে। আমার বলার কিছু ছিল না। আজকে গ্রাহকের 16,000 কোটি টাকায় তারা লুটপাট করে ক্ষান্ত হয়নি। 10 বছর ক্ষমতায় ছিল আওয়ামী লীগ, 23টি ব্যাংকের অনুমোদন দিয়েছে। বর্তমান 4.5 বছরে 9টি ব্যাংকের অনুমোদন দিয়েছে। এক একটি ব্যাংকের অনুমোদন নিতে বিশেষ ব্যক্তির অ্যাকাউন্টে বিশেষ কাজে বিশেষ ব্যক্তির নির্দেশে পার ব্যাংক 200 কোটি টাকা করে ঘুষ দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, এখানেই তো ব্যাংক ডাকাতি গেল। এবার আসুন আইজিডব্লিউ, আইসিএক্স, আইআইজির যে সমস্ত লাইসেন্স কাদেরকে দেওয়া হয়েছে। এই বছর আইটিসিএস এর 25টি লাইসেন্স দেওয়া হয়েছে। কে টেলিকম নারায়ণগঞ্জের শামীম ওসমানের স্ত্রীর নামে এই লাইসেন্সটি প্রদান করা হয়েছে। একজন প্রতিমন্ত্রীর কন্যার নামে পরিচালিত রাতুল টেলিকম। মাননীয় স্পিকার, সরকারি দলের আরেক এমপি হামিদ সোরসিং, জিয়াউদ্দিন বাবলুর ফার্স্ট কমিউনিকেশন, সিলেট বিভাগের একজন এমপি কার্যপ্রণালী বিধি বহির্ভূত ভাবে সংসদীয় কমিটির সদস্য থাকার পরও তার নিজের মেয়ের নামে একটি লাইসেন্স করেছে। এই লাইসেন্স করেই শুধু তারা শেষ হয়নি, তারা প্রতিদিন 6 কোটি করে মিনিট চুরি করছে, যেখানে বিটিসিএল এর লোকসান হচ্ছে হাজার হাজার কোটি টাকা। আজকে বিটিআরসির কল চুরির অভিযোগ নিয়েছে, তাদেরকে পত্র দিয়েছে। এই কল চোরেরা কল চুরি বন্ধও করে না, আর বিটিসিএল এর কোনো চিঠির উত্তরও দেয় না। মাননীয় স্পিকার, আপনি ডিপ সি ফিশিং এর দিকে তাকান, সেখানে সেই চট্টগ্রামের সওদাগর যিনি প্রতিমন্ত্রী তার নিজের পরিবারের নামে লাইসেন্সগুলি নিয়েছে। বাইরের কোনো লোককে যদি দিয়ে থাকে সেটি দিয়েছে উৎকোচ গ্রহণের মাধ্যমে, যার কারণে সত্যিকার অর্থে যারা মৎস্য ব্যবসায়ী তারা এই সমস্ত লাইসেন্স একটুও পায়নি। মাননীয় স্পিকার, আজকে কুইক রেন্টাল কথা বললেই হাম্বা হাম্বা করেন খাম্বা নিয়ে। আজকে এ প্রসঙ্গে সুস্পষ্ট তথ্য মাননীয় স্পিকার আপনার মাধ্যমে মহান জাতীয় সংসদে আমি উপস্থাপন করতে চাই। কুইক রেন্টালে পিডিবির লোকসান 25,000 কোটি টাকা দাঁড়িয়েছে। প্রতি মাসে ক্ষতি হচ্ছে প্রতি বছরে 6,305 কোটি টাকা। বিনা টেন্ডারে উচ্চ মূল্যে বিদ্যুৎ কেন্দ্রের কাজ একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানকে বরাদ্দ দেওয়ার কারণে গচ্চা যাচ্ছে বছরে 7,358 কোটি টাকা। পত্রিকার শিরোনাম হচ্ছে একজন মন্ত্রীর পারিবারিক প্রতিষ্ঠান সামিট, এর কাছে জিম্মি হয়ে গেছে বিদ্যুৎ খাত। সামিট একাই বিনামূল্যে 57 টেন্ডারের কাজ নিজে নিয়েছে, আর নিজেরা তদবির করে কিছু পয়সার বিনিময়ে 2-4 জনের নামও ওনারা বলেছেন। তারা কারা? বাংলাদেশের দাদন ব্যবসায়ী বরকতুল্লাহ করবে বিদ্যুৎ উৎপাদন। অটোবি ফার্নিচার মার্টস, তাকেও কাজ দেওয়া হয়েছে। এনা প্রপার্টিজের মালিক যেখানে কাজ দেখে মাথা ঢুকিয়ে দেয়, কাজ টাকা তুলে নেয়, কাজও করে না, শুরুই করে না যে ব্যক্তি, শেষ কিভাবে করবে? মাননীয় স্পিকার, আটা ময়দা, ফ্রেশ আটা ময়দার মালিক মোস্তফা কামাল, উনিও কাজ হাতিয়ে নিয়েছে। ফলশ্রুতিতে দেখা যাচ্ছে কুইক রেন্টাল ও পিকিং পাওয়ার প্ল্যান্টের 6টি উৎপাদন বন্ধ হয়ে গেছে। যেখানে উৎপাদন হওয়ার কথা ছিল 1331 মেগাওয়াট, কিন্তু সেখানে পাওয়া যাচ্ছে
278 মেগাওয়াট মাত্র। মাননীয় স্পিকার, এই পার্লামেন্টে দাঁড়িয়ে পার্লামেন্টের বিজ্ঞ সংসদ সদস্যরা বক্তব্য রেখেছেন। আপনারা বলেছেন এই বাজেট হচ্ছে বিশাল আকৃতির বাজেট, আওয়ামী লীগের মন ভীষণ বড় আর বিএনপির মন খুব ছোট, যার কারণে বিএনপি ছোট ছোট টাকার বাজেট করে। এইটা কথাটা ঠিক না। কথাটা হচ্ছে আওয়ামী লীগের মন ছোট, মুখের হাঁ অনেক বড়, পেটের ক্ষুধা অনেক বেশি, রাষ্ট্রের সম্পদ ডাকাতি করার সাহস তাদের অনেক বেশি। মাননীয় স্পিকার, প্রধানমন্ত্রীর আপ্যায়ন খরচে দেখা গেছে প্রতি বছরে 2,13,698 টাকা ব্যয় হচ্ছে। এই খাতে উনি ব্যয় করেছেন 2011-12 অর্থ বছরে 7,80,00,000 টাকা। এর আগের সরকার যা খরচ করেছে তার চেয়ে 10 গুণ বেশি। অর্থ বিভাগ মন্ত্রণালয় থেকে প্রকাশিত প্রধানমন্ত্রীর আয় ব্যয়ের হিসাবে সূত্র থেকেই আমি এই তথ্যটি প্রদান করলাম মাননীয় স্পিকার। অথচ খালেদা জিয়াকে 2004-05 অর্থ বছরে 85 লক্ষ টাকা আপ্যায়ন খরচে দেওয়া হয়েছিল। সুখবর, 5 লক্ষ টাকা উদ্বৃত্ত রেখেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকে বাংলাদেশের বাজেটকে, যে বাজেটটি ঘোষিত হয়েছে, সরকারি বেসরকারি শিল্পকে কৃষির জন্য কোনো প্রকার সুখবর নেই মাননীয় স্পিকার। বেসরকারি শিল্প উদ্যোক্তাদের চাহিদা মতো ঋণ পাবেন না, কারণ এই সরকার বিশাল আকার যে ঘাটতি বাজেটটি প্রণয়ন করেছেন তার জন্য সরকারের ব্যাংক থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে 25,993 কোটি টাকা, যা চলতি অর্থ বছরের চেয়ে 3,000 কোটি টাকারও বেশি। এর মধ্যে দীর্ঘমেয়াদী ব্যাংকের ঋণ 14,355 কোটি টাকা আর স্বল্পমেয়াদী হচ্ছে 1,638 কোটি টাকা। সরকার ব্যাংকিং খাত থেকে যদি 26,000 কোটি টাকা নিজেই ঋণগ্রস্ত হয়ে পড়ে, সেই ঋণ তো পরিশোধ হবে না, স্থবির একটা ঋণ হয়ে যাবে। কোন ব্যক্তির যদি টাকার প্রয়োজন হয়, কোন শিল্প মালিকের যদি টাকার প্রয়োজন হয়, তখন দেখা যাবে প্রয়োজনে সে টাকা পাচ্ছে না। বাংলাদেশের সমস্ত ব্যাংক এই রাঘব বোয়াল সরকারের বিশাল আকৃতির বাজেট পূরণ করতে করতে দেউলিয়া হয়ে পথে বসার উপক্রম হয়ে যাবে। মাননীয় স্পিকার, আজকে একটি শিশু যখন মাতৃগর্ভে থাকে, পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার আগেই দেখা যায় তাকে ঋণের বোঝা নিয়ে পৃথিবীতে আসতে হচ্ছে। মাননীয় স্পিকার, আজকে এনবিআর এর দিকে যদি তাকাই, সেখানে কি দেখব? জনগণ এনবিআর এর টাকা প্রদান করছে, কিন্তু রাষ্ট্রীয় কোষাগার থেকে সেই টাকা লম্পট চম্পট হয়ে যাচ্ছে লম্পটদের হাতে। 3 বছরে 10,000 কোটি টাকা এনবিআর এর লাপাত্তা হয়েছে। বর্তমানে যে বাজেট ঘোষিত হয়েছে, এই বাজেটে এনবিআর এর চেয়ারম্যানের কাছে কমিশনাররা মাননীয় সদস্য, আপনি 3 মিনিটের ভেতরে আপনার বক্তব্য শেষ করুন। এমনকি এনবিআর এর চেয়ারম্যানকে কমিশনাররা সাফ জানিয়ে দিয়েছেন 2013-14 অর্থ বছরে রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা আকাশচুম্বী, অযৌক্তিক। এটা কখনোই কোনোভাবেই পূরণ করা সম্ভবপর নয়। মাননীয় স্পিকার, আওয়ামী লীগের রাজনীতি চলে আঁকে, প্রতিদিন তাই দেশে লাশ পড়ে থাকে। পার হয়ে যায় দিন, পার হয় মাস, আওয়ামী লীগের অত্যাচারে জনগণ করে হাঁসফাঁস। বর্তমানে জাতীয় ক্রান্তিকাল অতিক্রান্ত করছে। রাজনৈতিক আকাশে দুর্যোগের ঘনঘটা, অন্ধকারাচ্ছন্ন কালো মেঘ, গুমট হাওয়া, দম বন্ধ হয়ে আসার মতো পরিবেশ বিরাজ করছে। মাননীয় স্পিকার, কেউ যদি সত্য কথা বলতে চায়, হয় তাকে মৃত্যুর খড়গ চাপিয়ে দেওয়া হবে, ঠিকানা হবে হয় গোরস্থান, নয় শ্মশান, অথবা ইলিয়াস আলীর মতো অপহরণ হতে হবে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে সরকারি দলের প্রত্যেকটি সদস্যের প্রতি সম্মান রেখে একটি কথা বলতে চাই। মানুষের জীবনে ইলিয়াস আলী, চৌধুরী আলম, লিঠু, শামীমের মতো কারুর শত্রুরা যাতে এরকম ঘটনা না ঘটে। একজন সহকর্মীর মৃত্যুর দিন থাকবে না, সমাধিতে তার সন্তানেরা ফুল দিতে পারবে না, সহকর্মীরা লাশ নিয়ে শ্মশান অথবা গোরস্থানে যেতে পারবে না। এর চেয়ে হৃদয় বিদারক, লোমহর্ষক, নির্মম কথা পৃথিবীতে আর কিছু হতে পারে না। মাননীয় স্পিকার, আমি ফেরত চাই। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমার ছাত্র জীবনের সেই সহকর্মী, জীবন্ত প্রাণবন্ত ইলিয়াস আলী, লিঠু, চৌধুরী আলম সহ সকল অপহৃত ব্যক্তি, এই 4.5 বছরে যারা অপহৃত হয়েছে, প্রত্যেককে আমি ফেরত চাচ্ছি। মাননীয় স্পিকার, আজকে দেখা গেছে আর্টিকেল 39 পদে পদে লঙ্ঘিত হচ্ছে এবং বিভিন্ন প্রকার যুক্তিতর্ক উপস্থাপন করা হচ্ছে আর্টিকেল 39 এর পক্ষে। আমি সেই দেশপ্রেমিক, সৎ,
নির্ভীক সাংবাদিক মাহমুদুর রহমানকে দীর্ঘদিন অবরুদ্ধ করে রাখার পর আজকে তাদেরকে জেলখানায় নিয়ে যে অমানবিকভাবে নির্যাতন করা হয়েছে, এই নির্যাতনের বিরুদ্ধে তীব্র ভাষায় নিন্দা জ্ঞাপন করি। মাননীয় নেত্রী 111-এর সময় ইকবাল মাহমুদ টুকুর স্ত্রী বউকে যেদিন ধরা হয়েছিল, আপনি সেদিন যারা ধরেছিল তাদের সমালোচনা করেছেন, মন দিয়ে আপনাকে অভিনন্দন জানিয়েছিলাম। কিন্তু আজকে বৃদ্ধ মাতা কেন জেলখানায় তার সন্তানকে দেখতে যেতে লাইন দিয়ে দাঁড়াতে হবে? তাই বলতে চাই মাননীয় নেত্রী, আপনি কার নেত্রী? ছাত্রলীগ, যুবলীগ না জনতার? বিশ্বজিতের হত্যাকারী আপনার লোক, সাভার ট্র্যাজেডি যুবলীগের রানা হচ্ছে আপনার লোক, মেয়র লোকমানের হত্যাকারী সেই তথাকথিত মন্ত্রী হচ্ছে আপনার লোক, সানাউল্লাহ বাবু নূরের হত্যাকারী নেত্রী হচ্ছেন আপনি, কোরআন পড়ানো ছাত্রলীগ যুবলীগের সেই তথাকথিত ব্যক্তির নেত্রী আপনি, শামীম ওসমান, জয়নাল হাজারী, ডাক্তার ইকবালের নেত্রী আপনি, পদ্মা সেতুর কেলেঙ্কারি দেশপ্রেমিকের নেত্রী আপনি। এই সমস্ত দত্ত লোকের নেত্রী হলে জনগণের নেত্রী হওয়ার সুযোগ খুব কমই থাকে মাননীয় স্পিকার। তাই আমি বলতে চাই, জনগণের নেত্রী হন, নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে ক্ষমতা যদি থাকে, জনপ্রিয়তা যদি থাকে, নিরপেক্ষতার মাধ্যমে নির্বাচন করে নির্বাচিত হন। এখন মাননীয় সদস্য সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, আপনার সময় 10 মিনিট। সম্মানিত স্পিকার, কোথায় গেল ইস্তেহার আর কোথায় গেল অঙ্গীকার? টেন্ডারবাজি, দখলবাজি আর নতজানু পররাষ্ট্র নীতির কারণে বাংলাদেশটা হলো ছারখার। আমাকে বক্তব্য রাখতে সুযোগ দেওয়ার কারণে আপনার প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মাননীয় স্পিকার। আজকে আওয়ামী লীগের সুর আর পাকিস্তানের সুর যখন একই হয়, বাংলাদেশের মানুষ এখানেই কিন্তু সন্দেহ খুঁজতে পায় মাননীয় স্পিকার। আজকে রাষ্ট্রপতি যে ভাষণ দিয়েছে, সেই ভাষণ বাস্তবতা বিবর্জিত এবং মিথ্যাচার। রাষ্ট্রীয় সন্ত্রাসের কবলে নিপতিত হয়েছে আজকে বাংলাদেশের 15 কোটি মানুষ। নির্মম নিষ্ঠুরভাবে নিহত হয়েছে উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নূর বাবু। মন্ত্রীর পৃষ্ঠপোষকতায় হত্যা করা হয়েছে নরসিংদীর মেয়র লোকমান হোসেনকে। সাংবাদিক দম্পতির হত্যার রহস্য আজও বর্তমান সরকারের কর্তা ব্যক্তিরা উদ্ঘাটন করতে পারেননি। শেয়ার বাজার পুঁজি হারিয়ে মানুষ আজকে আত্মহত্যা করছে, লাশের মতো হয়ে কাফন নিয়ে মিছিল করছে, সরকার নীরব নিরুত্তাপ হয়ে বসে রয়েছে। অপহরণ, গুপ্ত হত্যা, যত্রতত্র পড়ে থাকা গলিত লাশের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। সীমান্ত হত্যা যে কোনো সময়ের চেয়ে ব্যাপক আকার ধারণ করেছে। ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের দৌরাত্ম্য ব্যাপক হারে বাংলাদেশে বৃদ্ধি পেয়েছে। প্রতিনিয়ত বৈদেশিক কর্মসংস্থান হ্রাস পাচ্ছে, ডলারের মূল্য বৃদ্ধি পেয়েছে। ইচ্ছামতো শেখ মুজিবের ছবি দিয়ে টাকা ছাপিয়ে মুদ্রাস্ফীতিতে ডাবল ডিজিট অতিক্রম করেছে বর্তমানে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক রিজার্ভ কমেছে এবং সরকারের ব্যাংক থেকে ঋণ নেওয়ার প্রবণতা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। এ সমস্ত সত্য তথ্য রাষ্ট্রপতির বক্তব্যে উপস্থাপিত না হওয়ার কারণে মাননীয় স্পিকার, স্বাভাবিকভাবেই রাষ্ট্রপতি যে ভাষণ দিয়েছে তা বাস্তবতা বিবর্জিত। আওয়ামী লীগের আজ্ঞাবহ মেরুদণ্ডহীন রাষ্ট্রপতিকে ধন্যবাদ দিতে পারছি না জন্য দুঃখ প্রকাশ করছি। মাননীয় স্পিকার, মেরুদণ্ডহীন রাষ্ট্রপতির কথাটা আমি এক্সপান্স করলাম। মেরুদণ্ডহীন রাষ্ট্রপতির কথা আমি এক্সপান্স করলাম। সরকারের দাবিতে বেগম খালেদা জিয়া যে হরতাল দিয়েছিল মানিক মিয়া এভিনিউতে, চিফ হুইপ জয়নাল আবেদিন ফারুকের নেতৃত্বে হরতাল কর্মসূচি পালন করতে যে দানবের মতো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীর নির্দেশে পুলিশ বাহিনী যেভাবে আমাদের উপর হামলা করেছে, জয়নাল আবেদিন ফারুককে রক্তাক্ত করেছে, তাকে বাঁচানোর জন্য ন্যাম ভবনের আবাসিক এলাকায় নিয়ে গেছিলাম। কিন্তু এই সরকারের সন্ত্রাসী দানব পুলিশ সেখানেও রেহাই দেয়নি। সেদিন পার্লামেন্ট খোলা ছিল, ট্রেজারি বেঞ্চের আজকে যারা আগামীকালকে একজন সম্মানিত সংসদ সদস্য অনেক বড় বড় কথা বলেছেন, তার জ্ঞাতার্থে বিনয়ের সাথে আমি বলতে চাই, সেদিন জয়নাল আবেদিন ফারুককে আজকে যারা ট্রেজারি বেঞ্চে আছেন বিন্দুমাত্র সহানুভূতি দেখাননি। আপনারা কি বলেছিলেন? জয়নাল আবেদিন ফারুক নাকি কাপুরুষ, লোক নেই জন্যেই কেন উনি মিছে। আজকে স্পষ্ট করে বলি, ওই অখ্যাত স্বরাষ্ট্রমন্ত্রী তার দানব পুলিশ জয়নাল আবেদিন ফারুককে রক্তাক্ত করেনি, রক্তাক্ত করেছিল
বাংলাদেশের গণতন্ত্রকে। রাজনৈতিক শিষ্টাচার নেই বলে ট্রেজারি বেঞ্চে যারা বক্তব্য দিয়েছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের এতটুকু শিষ্টাচার থাকলে ওই হাসপাতালে জয়নাল আবেদিন ফারুককে এক নজরে দেখতে যেতেন। আজকে আবার আপনাদের কাছে কথা শুনতে হয় আমাদেরকে, কার্যপ্রণালী বিধির কথা আপনারা বলেন। মাননীয় স্পিকার, আজকে আপনারা দেখেছেন তত্ত্বাবধায়কের দাবিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সমগ্র বাংলাদেশ ব্যাপী যখন আন্দোলন করেছে, অকথ্য ভাষায় তাকে গালিগালাজ দিয়ে সম্মানিত নেত্রী বলেছেন বেগম খালেদা জিয়া 2008 সালে তত্ত্বাবধায়ক সরকারের কোলে উঠেছেন, আবার কি কোলে ওঠার স্বাদ জেগেছে কিনা। আমি তার এই বক্তৃতার ভাষাকে তীব্রভাবে নিন্দা জ্ঞাপন করতে চাই। গতদিন যারা বলেছিলেন যে নিষিদ্ধ পল্লীর ভাষা এখানে আমরা প্রয়োগ করেছি, আজকে তাদের উদ্দেশ্যে বলতে চাই, গতকাল আমরা আসার আগে এই পার্লামেন্টে যে অকথ্য ভাষায় আমাদের অনুপস্থিতিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গালিগালাজ করা হয়েছে, অসুখ বিসুখ নিয়ে কথা বলা হয়েছে। গতকাল শেখ মুজিবের মৃত্যুবার্ষিকীর নাম করে দাদা দাদি নানা নানির কবরস্থান পর্যন্ত জানতে চেয়েছেন। এরপরেও কি একবারের মতো আপনাদের মনে উদ্ভাসিত হয় নাই যে ওই নারায়ণগঞ্জের বস্তি আর নিষিদ্ধ পল্লী 3 দিন আগে কি 15 দিন আগে যখন পার্লামেন্ট শুরু হয়েছে স্থানান্তরিত হয়েছে এবং সংসদ সচিবালয় এসেছে। আর নিষিদ্ধ পল্লী নিয়ে যারা কথা বলে, যারা নিষিদ্ধ পল্লীর সদস্য তারাই জানে নিষিদ্ধ পল্লীর ভাষাটা কি। এই নিয়ে আমি আর স্পিকার, আমি স্পষ্ট করে বলতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া লং ড্রাইভে যাওয়া আর নিজের প্রয়োজন মতো এর আর কোলে বসে দোল খাওয়ার বদ অভ্যাস তার কিন্তু নেই। এই অভ্যাসটি কার আছে? আপনারা দেখেছেন যুবতী বয়সে উনি যে অনেকবার অনেকের কোলে উঠেছেন, রেন্টুর বই বললে আমরা কিন্তু সেটা দেখতে পাই। স্বৈর শাসকের সঙ্গে লং ড্রাইভে উনি গেছেন। লং ড্রাইভে যে 86 সালে স্বৈর শাসকের কোলে উঠে সেদিন অবৈধ সরকারকে অনুমোদন দেওয়ার জন্য 86 নির্বাচনে তারা গেছে। বিআইয়ের কোলে চলে এমনই দোলা খেয়েছেন, বিয়ান দেখে আত্মহত্যা করতে বাধ্য হয়েছিল। 96 নির্বাচনের আগে গোলাম আজমের কোলে উঠে ক্ষমতায় এসেছেন আপনারা। ক্ষমতায় এসে বৃহত্তর সঙ্গে কারো কোলে ওঠা কথা করে বলতে পারেন না, এটা এক্সপান্স হলো যে শেষকালে বাড়ি ছেড়ে। আপনি কথা শুনেন, আমার কথা শুনেন, আপনার মাইক বন্ধ আছে, আপনি কথা শুনেন আমার। এসব অশ্লীল কথা, কারো কোলে ওঠা কথা, এই ধরনের কথা বক্তব্য আপনারা রাখবেন না। এটা কোনো অবস্থাতে, এটা একটা এই ধরনের কুৎসিত বক্তব্য কোনো অবস্থাতে হওয়া উচিত না। আর আপনি বলছেন যে আপনার কুখ্যাত বা অখ্যাত স্বরাষ্ট্রমন্ত্রী, এই ধরনের কথা আপনি বলতে পারেন না। সুতরাং আপনি বক্তব্য রাখেন, আবার আমি সময় দিচ্ছি, আপনি সুন্দরভাবে সুন্দর ভাষায় কথা বলেন। চুপ করেন, শুনেন প্লিজ, প্লিজ চুপ করেন, আপনারা শুনেন। 2008 সালে প্লিজ আপনারা বসেন, শুনেন। মঈনুদ্দিন ফখরুদ্দিনের কোলে চড়ে ক্ষমতায় এসেছেন। এখন ক্ষমতায় আসার পরে মনমোহন দাদার কোলে দল খাচ্ছেন যে বাংলাদেশের করিডোর, সবাই বসেন, বসেন, সমস্ত কিছু আপনারা ভারতকে দিয়ে দিচ্ছেন। মাননীয় স্পিকার, আমি কিছু শুনতে পাই না তো। 2012 তারিখে যে জনসভা হয়েছিল, সেই জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উনি বলেছেন যে কোনো অসাংবিধানিক পন্থায় বাংলাদেশের আর কাউকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না। এই কথাটি যিনি বলেছেন, উনি যদি মনে প্রাণে বিশ্বাস করেন, তার প্রতি আমার কৃতজ্ঞতা থাকবে আজন্ম। ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাইনি। বাংলাদেশের ইতিহাসে দেখা গেছে 1975 সালে 25শে জানুয়ারি সংসদে আওয়ামী লীগ পার্লামেন্টের ইকুয়ের মাধ্যমে 11 মিনিটের আইন পাস, গণতন্ত্রের গলায় ফাঁস, বাকশাল প্রবর্তন করেছেন। 75 সালে বাকশাল প্রবর্তন করে শেখ মুজিবুর রহমান নিজে গণতন্ত্রকে সেদিন নির্বাসনে পাঠিয়েছিল। 75 সালে আওয়ামী লীগের নেতা বাকশালের একাংশ খন্দকার মোস্তাকের নেতৃত্বে অভ্যুত্থান ঘটিয়ে অবৈধ পথে ক্ষমতায় এসেছিল এবং সামরিক শাসন জারি করেছিল। 1975 সালে 3রা নভেম্বর খালেদ মোশাররফ কু করে
কুয়ের মাধ্যমে ক্ষমতা দখলকারী মোস্তাককে সেদিন অপসারিত করেছিল। 3রা নভেম্বর 1975 সালে আপনাদের সেই তথাকথিত আওয়ামী লীগ নেতা খালেদ মোশাররফ আর সাফায়েত জামিলের নির্দেশেই সেদিন জিয়াউর রহমানকে বন্দী করে জেলখানায় 4 জন নেতাকে হত্যা করা হয়েছিল। আজকে জেলখানার হত্যা করে যারা মায়াকান্না কাঁদেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, সত্যিকার অর্থে যদি জেলখানার হত্যা চান তাহলে খালেদ মোশাররফের মরণোত্তর বিচার এই পার্লামেন্টে দাবি করা উচিত এবং সাফায়েতকে অবিলম্বে গ্রেফতার করা উচিত বলে আমি এই মহান সংসদে সুপারিশ রাখছি। মাননীয় স্পিকার, 1982 সালে 24শে মার্চ মাননীয় স্পিকার, কথায় কথায় যারা বলে যে তারেক রহমান নাকি মানি লন্ডারিং আর চোরাকার বাড়িতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, গ্র্যাজুয়েট হয়েছে, তাদের উদ্দেশ্যে আমি একটি কথা স্পষ্ট করে বলতে চাই, সজীব ওয়াজেদ জয় যখন বাংলাদেশে ছিল মাদকাসক্ত অবস্থায় ধানমন্ডি থানা, গুলশান থানায় বেশ কয়েকবার গ্রেফতার হয়েছিল। শুধুমাত্র তার মায়ের অবস্থানগত কারণে পুলিশের হাত থেকে সেদিন ছাড়া পেয়েছিল। এই মদ্যপ বিপদগামী ছেলেকে দিয়ে আর যাই হোক, আওয়ামী লীগ ঘোষিত ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখা অবান্তর ছাড়া আর কিছু নেই। এই মহান জাতীয় সংসদে তথ্যের মাধ্যমে আমি কিছু অংশ বলতে চাই। 14ই জানুয়ারি 1998 সালে টেক্সাস অঙ্গরাজ্যের একটি শহরে মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানো এবং অবৈধ অস্ত্র বহন করার অপরাধে সজীব ওয়াজেদ জয়ের 4 মাসের কারাদণ্ড, $500 জরিমানা, 2 বছরের নজরদারি শাস্তি দেওয়া হয়েছিল। 6 ফেব্রুয়ারি 2000 সালে বেপরোয়া গাড়ি চালানোর জন্য এবং বেআইনি রাডার ডিরেক্টর বহন করার অপরাধে ভার্জিনিয়ার হেনোভার কাউন্টিতে জরিমানা এবং 1 দিনের জন্য কারাবন্দিতে ছিল সজীব ওয়াজেদ জয়। 19 মার্চ 2000 সালে ভার্জিনিয়ার ফেয়ারফ্যাক্স কাউন্টিতে বেপরোয়ার গাড়ি চালানো এবং আইন ভঙ্গের অপরাধে 1 মাসের জেল, 1 বছরের নজরদারি ছিল সজীব ওয়াজেদ জয়ের। আজকে যারা তারেক রহমানের বিরুদ্ধে বড় বড় কথা বলেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে সারা বাংলাদেশের 96 সালের শেয়ার বাজারে লুটের টাকা আর বর্তমানে রেন্টাল বিদ্যুতের নামে 20,000 কোটি ভর্তুকির টাকা। ধন্যবাদ মাননীয় সদস্য। আসলে মাননীয় সদস্য যেভাবে বক্তব্য রাখেন, এইগুলি পার্লামেন্টে এই ধরনের বক্তব্য রাখা ঠিক না। এখন বক্তব্য রাখবেন মাননীয় সদস্য সৈয়দা আফিয়া আশরাফি পাপিয়া, সংসদীয় রক্ষিত আসন মহিলা আসন 41। আপনার সময় 10 মিনিট। মাননীয় স্পিকার, ব্যারিস্টার মওদুদ আহমেদ সাহেব, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গুলশানস্থ কার্যালয়ে বোমা পাওয়া গিয়েছে এবং আজকে খুব গভীর দুঃখের সঙ্গে উদ্বেগের সঙ্গে আমরা আরেকটা জিনিস লক্ষ্য করলাম যে দীর্ঘদিন যাবৎ শহীদ রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের নামে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নামকরণ নাকি পরিবর্তন করা হয়েছে। তার বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ ব্যারিস্টার মওদুদ আহমেদ সাহেব বক্তব্য রাখতে চেয়েছিলেন। মাননীয় স্পিকার, আপনি বক্তব্য রাখতে দেননি। তার প্রতিবাদে আমরা সাময়িকভাবে 10 মিনিটের জন্য ওয়াকআউট করেছিলাম। মাননীয় স্পিকার, গত রাতে আকাশের চাঁদকে প্রশ্ন করলাম, তুমি আলো দাও কেন? চাঁদ বলল, এটাই আমার ধর্ম। নদীকে প্রশ্ন করলাম, তুমি বহমান কেন? নদী বলল, এটাই আমার ধর্ম। আজকে সরকারি দলের সমস্ত সদস্যবৃন্দদের প্রশ্ন করতে চাই, কোথায় কোথায় বিএনপির বিরুদ্ধে বিষোদাগার করেন কেন? নিশ্চয়ই মুচকি হেসে চিৎকার দিয়ে বলবেন, বিএনপির বিরোধিতা করাই হচ্ছে আওয়ামী লীগের একমাত্র ধর্ম। সম্মানিত স্পিকার, দিন বদলের কথা বলে চাকরি দেওয়ার ছল করে আওয়ামী লীগ এসেছে ক্ষমতায়। জনগণ ভাবে এখন আওয়ামী লীগ যাবে কখন, পড়েছে কোন জালিমের পাল্লায়। মাননীয় সদস্য, আমারও একটা ধর্ম আছে। মাননীয় সদস্য, আমারও একটা ধর্ম আছে, কিন্তু এই মাইকে বলতে পারতেছি না। আপনার সৃজনশীল ধর্মের জন্য আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমাকে রাষ্ট্রপতির বক্তব্য দিতে দেওয়ার জন্য মাননীয় স্পিকারের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পাশাপাশি আমি প্রতিনিয়ত বিভিন্ন প্রচার মাধ্যম পত্রপত্রিকায়
আওয়ামী লীগের সম্মানিত সংসদ সদস্যবৃন্দ, মাননীয় মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ এবং বিভিন্ন জেলায় আওয়ামী লীগের নেতৃবৃন্দ যে বক্তব্য রাখেন, রাষ্ট্রপতির ভাষণটি হচ্ছে সেই বক্তব্যের একটি লিফলেট মাত্র, যার কারণে আমি এই লিফলেটের প্রতি কোনো শ্রদ্ধা, ভক্তি এবং ধন্যবাদ দিতে পারছি না বলে দুঃখ প্রকাশ করছি। আওয়ামী লীগের নির্বাচনী ইস্তেহারে একটি বারের জন্য বলেনি যে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় এসে ৭২ স্টাইলে তারা দেশ শাসন করবে। তারা একটি দিতে পারছি না বলে দুঃখ প্রকাশ করছি। আওয়ামী লীগের নির্বাচনী ইস্তেহারে একটি বারের জন্য বলেনি যে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় এসে ৭২ স্টাইলে তারা দেশ শাসন করবে। তারা একটি বারের জন্য বলেনি যে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় এসে বাংলাদেশকে ভারতের করদ রাজ্যে পরিণত করবে। তারা কিন্তু একটিবারও বলেনি, মাননীয় স্পিকার, যে তারা বাংলাদেশের সন্ত্রাস, টেন্ডার, চাঁদাবাজ, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি বাণিজ্য, নামকরণ পরিবর্তন, সর্বোপরি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার নিয়ে তারা ষড়যন্ত্র করবে, তাদের নির্বাচনী ইস্তেহারে কোথাও কিন্তু লেখা ছিল না। মাননীয় স্পিকার, আজকে আমি একটি প্রশ্ন করতে চাই। লগি বৈঠার আন্দোলনের ফসল তত্ত্বাবধায়ক সরকার যেদিন শপথ গ্রহণ অনুষ্ঠানে গিয়েছিলেন, সেদিন বাংলাদেশের রেডিও টেলিভিশনের মাধ্যমে ১৫ কোটি মানুষ সেদিন দেখেছিল লাল পেড়ে বেনারসি শাড়ি পরে, গলায় মুক্তোর মালা দিয়ে, মুচকি হেসে, দলের নেতাদের দলীয় পোশাক পরিয়ে সেদিন অভিনন্দন জানাতে গিয়েছিল কোন দলের নেত্রী। শুধু তাই নয় মাননীয় স্পিকার, বিদেশে যাওয়ার সময় যে আন্তর্জাতিক বিমানবন্দরে উনি বলেছিলেন যে আমি যদি ক্ষমতায় আসি তত্ত্বাবধায়ক সরকারের সমস্ত কর্মকাণ্ডকে বৈধতা দেব। সবচেয়ে বাস্তব কথা হচ্ছে আমার নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেদিন শপথ গ্রহণ অনুষ্ঠানে কিন্তু যায় নাই, যার খেসারত আজকের দিন পর্যন্ত তাকে দিতে হচ্ছে। মাননীয় স্পিকার, আজকে তার 2 কলিজার টুকরা সন্তান, পিতাহারা সন্তানকে নির্বাসনে দিয়েছে বর্তমান সরকার শুধু শপথ গ্রহণ অনুষ্ঠানে না যাওয়ার কারণে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাসায় নিঃসঙ্গ জীবন যাপন করতে হচ্ছে। মাননীয় স্পিকার, ৭২ স্টাইলে নির্বাচন উপহার দেব বারবার বলেছিলেন তত্ত্বাবধায়ক সরকার। এই নির্বাচনে কাকে কত % ভোট দেওয়া হবে, কোথায় কোথায় কাকে বিজয়ী বলে ঘোষণা দেওয়া হবে, তত্ত্বাবধায়ক সরকারের কর্মকাণ্ডকে অনুমোদন দেওয়ার জন্য কি পরিমাণ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন সেটি ছিল পূর্ব থেকে নির্ধারিত। তাই তো বাংলাদেশের জনগণ বলে, জলিল সাহেব মুখ খুলল, থলের বিড়ালটি বেরোলো, ভোট নাহি দরকার, আওয়ামী লীগের গঠনে সরকার, রেডি আছে ফলমূলা, খালেদা জিয়া ৩৫, অন্যরা ২০, বাদ বাকি হাসিনা, নেই কোনো ভাবনা। আজকে কথায় কথায় আওয়ামী লীগের সংসদ সদস্যরা বলেন, কথায় কথায় বলেন যে ৭২ থেকে ৭৫-এর শাসনামল বাংলাদেশের ইতিহাসে যুগশ্রেষ্ঠ শাসনামল। দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য শেখ মুজিবুর রহমান বিশাল বিশাল কর্মসূচি গ্রহণ করেছেন, যেই কর্মসূচির কারণে দেশে এবং বিদেশে উনি খেতাবে ভূষিত হয়েছেন। আর কিভাবে আওয়ামী লীগ শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা ঘোষণা দেবেন এই পরিকল্পনায় তারা ব্যস্ত রয়েছেন। আরো ব্যস্ত রয়েছেন বাংলাদেশের প্রতিটি বাড়িতে বাড়িতে আইন পাশ করে মাননীয় স্পিকার কিভাবে শেখ ছবিটি তোলা যায় সেই পরিকল্পনা নিয়ে তারা ব্যস্ত রয়েছে। আজকে স্পষ্ট করে একটি কথা বলতে চাই, ৭২-৭৫-এর শাসনামল সে তো দারিদ্র্যের তীব্র কষাঘাতে জর্জরিত হওয়ার শাসনামল, সে তো প্রতিটি মা বোনকে ৭২-৭৫-এর শাসনামলে বাসন্তী বানানোর ইতিহাসের শাসনামল। মা তার সন্তানের ক্ষুধা মিটাতে না পেরে কচুর লতি সিদ্ধ করে তাতে বিষ মিশিয়ে সপরিবারে সেদিন আত্মহত্যা করেছিল। পত্র পত্রিকার পাতা খুললেই আপনারা সেদিন দেখবেন। তাই তো রফিক আজাদ বলেছিল, ভাত দে হারামজাদা নইলে মানচিত্র খাবো। মাননীয় স্পিকার, নারী নির্যাতন এত ব্যাপক আকার ধারণ করেছিল যে ৭২-৭৫-এর শাসনামলে কোনো যুবতী মেয়েকে নিয়ে মা তার মেয়েকে রাতের বেলা নিজের ঘরে থাকতে পারতো না। মুজিব বাহিনীর তাণ্ডবের অত্যাচারের অতিষ্ঠ হওয়ার কারণে রাত নাবার সাথে সাথে মা তার যুবতী মেয়ের হাতটি ধরে জঙ্গলে আশ্রয় গ্রহণ করত। মাননীয় স্পিকার, শুধু এখানেই শেষ নয়, ১৯৭৪ সালে শান্তি সেনের স্ত্রী অরুণা সেন, পুত্রবধূ রীনা সিনহা এবং হনুফাকে যেভাবে অত্যাচার করা হয়েছে
হয়েছে, হালাখোকা চেঙ্গিস খানের বর্বরতাকে সেদিন ম্লান করে দেয়া হয়েছিল। যুবক ছেলেরা যাতে প্রতিবাদ করতে না পারে, রাতের বেলা রক্ষী বাহিনী দিয়ে বাড়িতে বাড়িতে তল্লাশি করা হয়েছে। রক্ষী বাহিনীরা যুবক ছেলেকে রাতের বেলা ধরে এনেছে, আর দিনের বেলা তাদের লাশ যেখানে সেখানে তাদের বাবা মা দেখতে পেয়েছে। আজকে কথায় কথায় যারা বলেন যে জিয়াউর রহমান নাকি বাংলাদেশে খুনিদের খুন করেছে, আজকে তাদের উদ্দেশ্যে বলতে চাই ৭২-এর ৭৫-এর শাসনামল তৎকালীন পত্রপত্রিকা, বিদেশি বিশেষজ্ঞদের, জার্নালিস্টদের যদি মন্তব্য করেন নিজের চেহারাটা আয়নায়, আপনারাই সত্যিকার অর্থে দেখতে পাবেন যে ৭২-৭৫ সালে কারা বাংলাদেশে খুনের রাজত্ব কায়েম করেছিল। মাননীয় স্পিকার, আজকে প্রশ্ন করতে চাই, 1974 সালে 16ই মার্চ জাসদের মিছিলে গুলি চালিয়ে সেদিন 50 জন জাসদ নেতাকে হত্যা করা হয়েছিল। শুধু তাই নয়, জাসদের অফিসে সেদিন আগুন ধরানো হয়েছিল, তাদের পত্রিকা গণকণ্ঠ সেদিন সিজ করা হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 7 জন মেধাবী ছাত্রকে মেশিন গানের গুলিতে সেদিন নিশ্চিহ্ন করেছিল কার শাসনামলে? মাননীয় স্পিকার, আপনাকে প্রশ্ন করতে চাই, আমি প্রশ্ন করতে চাই, 1973 সালে পাবনার জেলখানা থেকে 5 জনকে রাতের অন্ধকারে দ্বীপচরে নিয়ে যে নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করে বাংলাদেশের ইতিহাসে প্রথম জেল হত্যার ইতিহাস কারা সৃষ্টি করেছিল? মাননীয় স্পিকার, আজকে প্রশ্ন করতে চাই মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে সরকারি দলকে সমগ্র বাংলাদেশে আওয়ামী লীগ দুঃশাসনের বিরুদ্ধে টাইমটা বাড়াই দিতে বলো ফারুক ভাই। আওয়ামী লীগ দুঃশাসনের বিরুদ্ধে সমগ্র বাংলাদেশে জাসদ নেতা কর্মীরা সেদিন প্রতিবাদ করেছিল। আজকে জাসদ মহাজোটের অংশ হয়েছেন, খস গল্প করছেন, নিজেদের অস্তিত্ব ভুলে গেছেন, বিগত দিনের ইতিহাস ভুলে গেছেন। সেদিন 30,000 জাসদ নেতা কর্মীকে সেদিন হত্যা করা হয়েছিল। এখানেই হত্যার শেষ নয় মাননীয় স্পিকার, সিরাজ শিকদারকে হত্যা করে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে প্রথম ক্রসফায়ার সৃষ্টি করেছিল কে? মহান জাতীয় সংসদে এসে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমান। সিরাজ শিকদার এখন কোথায়? আজকে সরকারি দলকে প্রশ্ন করতে চাই, কথায় কথায় বলেন বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে আপনারা আইনের শাসন চালু করবেন। আজকে মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি জানতে চাই, সিরাজ শিকদার হত্যার বিচার বাংলাদেশে ওনারা কবে শুরু করবেন? এই কথাগুলি আমার কথা নয়, বিভিন্ন পত্রিকা থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই আমি তথ্যমূলকভাবে বক্তব্য উপস্থাপন করতে চাই। মাননীয় স্পিকার, 1974 সালে 13 ডিসেম্বর শেখ মুজিবুর রহমান সাহেব বলেছিলেন, এতদিন অন্যরা খাইছে, এখন খাইবো আমার লোক, কেউ কোনো কথা বললে লাল ঘোড়া দাবড়াইয়া দিমু। উনি আরো লিখেছিলেন, 17 মিনিটের আইন পাস, বাক স্বাধীনতার গলায় ফাঁস। 1975-এর 25শে জানুয়ারি 4র্থ সংশোধনী। 1973-74 অর্থ বছরে বাংলাদেশের শাসন কার্য পরিচালনা করার জন্য 2000 কোটি টাকার প্রয়োজন ছিল। বিদেশি দাতা দেশগুলো 3000 কোটি টাকা সেদিন দিয়েছিল। আজকে যারা বিএনপিকে দুর্নীতিবাজ বলেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, বাসন্তীর ভাগের টাকাটাও সেদিন আওয়ামী লীগরা খেয়েছিল। সময় আগে বাড়ানো যাবে না, কারণ সময় বাড়ায় দেওয়া হয়েছে অন্যদেরকে দিবেন, কারণ বিশেষ করুন ইত্তেফাকের হেডলাইন ছিল 3000 কোটি টাকার বিদেশি সাহায্য কোথায় গেল? 1974-এর 28শে ডিসেম্বর গার্ডিয়ান পত্রিকার শিরোনাম ছিল, ঢাকা বিশ্বের সবচেয়ে ভীতিপ্রদ একটি শহর। মাননীয় স্পিকার, 1374 সালে 18 ফেব্রুয়ারি গার্ডিয়ান পত্রিকার শিরোনাম ছিল, বাংলাদেশ মুজিবের তৈরি একটি বিপর্যস্ত এলাকা। এই ছিল শেখ মুজিবের সোনার বাংলার ইতিহাস পত্রিকার ভাষায়। মাননীয় স্পিকার, 1974-এর 22শে সেপ্টেম্বর সানডে টাইমসে লেখা হয়েছিল, বাংলাদেশ আজ দেউলিয়াত্বের পথে। 1973 সালে 5ই জুলাই ইত্তেফাকের শিরোনাম ছিল, সম্প্রীতির মহামারী। মাননীয় স্পিকার, 1974 জি ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে ধন্যবাদ। এখন মাননীয় সদস্য জনাব খান টিপু। বোর্ডের বইয়ে
হালাল হালাল অংশে দেবদেবীর নামে উৎসর্গকৃত পশুর গোশত হালাল বলে যে বয়ান করা হয়েছে এবং আরো বলা হয়েছে যে মদিনাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদেরকে নামাজ পড়ার অনুমতি দিয়েছে, এই সমস্ত অপব্যাখ্যার প্রতিবাদে আল্লামা শফি সাহেব এই সরকারের দৃষ্টি আকর্ষণ করে বারবার আলটিমেটাম দিয়েছিল, কিন্তু সরকার এই সমস্ত টেক্সট বুকে বইয়ে যে সমস্ত ইসলামকে অপব্যাখ্যা করে তথ্য যেগুলো দেওয়া হয়েছে সেটা বাতিলও করেনি, নিষিদ্ধ ঘোষিতও করেনি। যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের ব্যাপারে কোনো দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেন নাই। আল্লামা শফিকে পারমিশন দিয়েছিল শাপলা চত্বরে জনসভা করার এই বর্তমান সরকার, বিরোধী দল নয়। সেদিন তারা নিরস্ত্র অবস্থায় ঢাকা শহরে এসেছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ জিকির করতে করতে। সেদিনে দেখা গেছে সারা বাংলাদেশ থেকে ছাত্রলীগ যুবলীগকে নিয়ে আসা হয়েছে, বিশেষ বিশেষ মন্ত্রীর দায়িত্ব রেখে কমিউনিটি সেন্টারে ভুড়ি ভোজ খাইয়ে সকালবেলা অস্ত্র শস্ত্রে ওই সমস্ত আলেম ওলেমার উপরে ঝাঁপিয়ে নির্বিচারে হত্যা করেছে সন্ধ্যা পর্যন্ত। অনেক হেফাজত কর্মীকে তাদের দলীয় কার্যালয়ে নিয়ে যে তারা জবাই করেছে, এ ধরনের দৃষ্টান্ত আছে। স্বাভাবিক কারণে এর প্রতিবাদ করার জন্য হেফাজত ইসলাম শাপলা চত্বরে সেদিন রাত্রে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্তটি আপনাদের ভালো লাগেনি। আজকে মাননীয় স্পিকার, এক দেশে দুই আইন চলতে পারে না। শাহবাগীরা মাসের পর মাস সন্ধ্যা থেকে ভোরবেলা পর্যন্ত পুলিশ প্রোটেকশনে, সরকারের সমর্থনে, সরকারের সহযোগিতায় 3টি হাসপাতালের মুখে বসে দিনের পর দিন তারা আন্দোলন করেছে। তখন পিজি হাসপাতালের রোগীর কথা চিন্তা করে নাই, বাডেম হাসপাতালের রোগীর কথা তারা চিন্তা করে নাই, তারা ঢাকা মেডিকেল কলেজের রোগীর কথা তারা চিন্তা করে নাই। আর নির্বিচারে হত্যা, গুলি এবং হেফাজত কর্মীদেরকে জবাই করে যে সমস্ত নগ্ন ইতিহাস এই সরকার সৃষ্টি করেছে তার প্রতিবাদ করার জন্য তারা সেদিন রাত্রে থাকার সিদ্ধান্ত নিয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন ইমানদার মুসলমান। যে কোনো ইমানদার মুসলমানের ইমানি আন্দোলনে যে কোনো মুসলমানদেরকে সমর্থন করা ছিল যুগোপযোগী, বাস্তবমুখী এবং এটা ছিল তার একজন মুসলমান হিসেবে নৈতিক দায়িত্ব। তিনি শুধু নিজেই সমর্থন করেন নাই, ঢাকাবাসীর সকল মুসলমানকে আহ্বান করে যে দৃষ্টান্ত উনি স্থাপন করেছেন, এতে আপনারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। আপনাদের অপকর্ম জনগণের সামনে ধরা পড়ে গিয়েছে, যার কারণে আজকে আপনাদের গায়ের জ্বালা খুব বেড়ে গেছে। ইসলামের মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি একটি তদন্ত কমিটি দাবি করছি। হেফাজত ইসলাম আল্লামা শফি সাহেব যে 13 দফা দিয়েছেন, এই 13 দফা বিশ্লেষণ করে আমি বর্তমান সরকারকে বলতে চাই, কোথায় ইসলামের বিরুদ্ধে অপব্যাখ্যা দেওয়া আছে এটি আমি জানতে চাই। 13 দফা ইসলামের জীবন বিধান মাফিক পরিচালিত হয়েছে এবং ইসলামের জীবন বিধান মাফিকই করেছে। অতএব এটি নিয়ে অপব্যাখ্যা করে মিডিয়ার স্ট্যান্ডবাজি করে নারীরা আপনাদের, এটা ভুল। কোন নারীরা আছে সেই নারীরাই থাকবে যারা সংসারের শৃঙ্খলা মানে না, সন্তানের বন্ধন যাদের ভালো লাগে না, যারা এক জায়গায় স্থিতি হয়ে থাকতে পারে না, তাদের গায়ে ঝাল ধরবে আর তারাই সমাবেশ করবেন। মাননীয় স্পিকার, আজকে গাজীপুরে কেন হেরেছে, হারার কারণ যদি উদ্ঘাটন করেন সেখানে কি দেখবেন? ওই 28 বছরের স্মৃতিবিজড়িত ক্যান্টনমেন্টের বাড়ি থেকে আইনের নাম দিয়ে রেজিস্টার্ড ডিড থাকার পরও বেআইনি ভাবে একজন বিচারককে অ্যাপিলেট ডিভিশনে জাজ হবে এই প্রতিশ্রুতি দিয়ে যে উচ্ছেদ করেছে, তার বিরুদ্ধে আজকে জনতা রায় দিয়েছে। মাননীয় স্পিকার, এই সরকার ক্ষমতা আসার পরে 57 জন সামরিক কর্মকর্তাকে হত্যা করেছে, তার বিরুদ্ধে জনগণ রায় দিয়েছে। মাননীয় স্পিকার, এই সরকার 3 লক্ষ মিথ্যা মামলায় 10 লক্ষ ব্যক্তিকে আসামি করেছে, তার বিরুদ্ধে জনগণ রায় দিয়েছে। আজকে
সংসদ নেত্রীকে বলতে চাই, মাননীয় নিজের সদস্য, দলের শেষ লাগাম করুন, টেনে ধরুন, শেষ করুন। নিয়ন্ত্রণ করুন, না হলে নিজের গর্তে নিজেই পড়বে। বলার কিছু নাই। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। বেগম খালেদা জিয়া।